মায়ের প্রতি ভালোবাসা। গ্রামের এক কোণে পড়ে থাকা ভাঙা চালের মাটির ঘরটায় যখন নিঝুম রাত নেমে আসত, তখন শুধু ঝিঝি পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা শেয়ালের হুক্কা হওয়া ছাড়া আর কোনো শব্দ থাকত না। সেই নিস্তব্ধতা ভেঙে মাঝে মাঝেই গর্জে উঠত মফিজের কণ্ঠস্বর। মফিজ মিয়া পেশায় দিনমজুর, কিন্তু নেশায় চুর হয়ে ঘরে ফেরাটাই ছিল তার প্রতিদিনের চেনা রূপ। তার স্ত্রী রাবেয়া বেগম তখন ঘরের কোণে ভয়ে জোরসর হয়ে বসে থাকত। রাবেয়া দেখতে আর 10টা গ্রামের সাধারণ গৃহবধূর মতোই শান্ত, কিন্তু দারিদ্র্য আর পুষ্টির অভাবে তার শরীরটা ছিল ভীষণ জীর্ণ। গালের হাড় দুটো ঠেলে বেরিয়ে এসেছিল, চোখ দুটো কোটরে বসা। মফিজের নিত্যদিনের অত্যাচার আর কটূক্তি ছিল রাবেয়ার জীবনের অলিখিত ভাগ্য। সংসারে একটা সুখ দিতে পারলি না, খালি হাভাতের মতো চেয়ে থাকা, মফিজের এই একটা কথাই প্রতি রাতে তীরের মতো বিঁধত রাবেয়ার বুকে। কিন্তু রাবেয়া কখনো পাল্টা জবাব দেয়নি। সে শুধু মুখ বুজে কাঁদত আর আঁচল দিয়ে চোখের জল মুছত। সেই ঘরেরই অন্য এক কোণে, ছেঁড়া কাঁথার নিচে শুয়ে ছটফট করত 12-13 বছরের একটা ছেলে, রাহুল। বাবার প্রতিটি গালি, মায়ের প্রতিটি ডুকরে ওটার শব্দ রাহুলের কচি মনে তপ্ত সীসার মতো লাগত। সে অন্ধকারে নিজের হাত দুটো শক্ত করে মুঠো করত আর মনে মনে প্রতিজ্ঞা করত, আমি বড় হব, মাকে এই নরক থেকে বের করে নিয়ে যাব। রাবেয়া তার জীবনের সবটুকু কষ্ট ভুলে যেত ছেলের মুখের দিকে তাকিয়ে। নিজের পাতে খাবার না থাকলেও রাহুলের জন্য দুটো ভাত বাঁচিয়ে রাখত। গ্রামের স্কুলে রাহুল যখন ভালো ফল করত, রাবেয়ার মলিন মুখে তখন এক চিলতে স্বর্গীয় হাসি ফুটে উঠত। সেই হাসিতে কোনো কৃত্রিমতা ছিল না, ছিল কেবল একজন মায়ের নিঃস্বার্থ ভালোবাসা। দিন যায়, বছর ঘোরে, রাহুলের ভেতরের সেই জেদ আর রাবেয়ার আশীর্বাদ বৃথা যায়নি। রাহুল কঠোর পরিশ্রম করে পড়াশোনা শেষ করল। শুধু শেষই করল না, বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে চট্টগ্রামের একটা নামী মাল্টিন্যাশনাল কোম্পানিতে বড় পদে চাকরি পেয়ে গেল। চাকরির প্রথম মাসের বেতন হাতে পেয়ে রাহুল আর এক মুহূর্তও দেরি করেনি। সে সোজা গ্রামে চলে গেল। মফিজ মিয়া তখনও আগের মতোই অলস এবং অত্যাচারী। রাহুল ঘরে ঢুকে মায়ের হাত দুটো শক্ত করে ধরল। মা, আর একটা দিনও তুমি এই বাড়িতে থাকবে না, আমার সাথে শহরে চলো। রাবেয়া চমকে উঠল। এত বছরের চেনা বৃত্ত, চেনা কষ্ট ছেড়ে সে কোথায় যাবে? বলিস কি রাহুল, তোর বাবা কোনোদিন তোমার খেয়াল রাখেনি মা? যে মানুষ তোমাকে সারাজীবন শুধু কষ্ট দিল, তার জন্য আর কত ত্যাগ করবে? এবার আমার পালা, আমি তোমাকে সুখে রাখব। রাবেয়ার চোখে তখন আনন্দের জল। মফিজ মিয়ার সমস্ত বাধা আর চিৎকার উপেক্ষা করে রাহুল তার মাকে নিয়ে রওনা হল চট্টগ্রামের উদ্দেশ্যে। গ্রামীণ জীবনের সমস্ত গ্লানি আর অপমান পেছনে ফেলে মা আর ছেলে পা বাড়াল এক নতুন ভোরের দিকে। চট্টগ্রাম শহরের এক অভিজাত এলাকায় রাহুল একটা সুন্দর ফ্ল্যাট ভাড়া নিল। 2 বেডরুমের ফ্ল্যাট, সাথে একটা বড় বারান্দা। বারান্দা থেকে দূরের পাহাড় আর শহরের আলো আধারি দেখা যায়। প্রথম রাবেয়ার এই নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে খুব কষ্ট হচ্ছিল। সে গ্রামের সুতির শাড়ি পরে, মাথায় লম্বা ঘোমটা টেনে ঘরের কোণে বসে থাকত। ডাইনিং টেবিলে বসে খেতে লজ্জা পেত, সোফায় বসতে দ্বিধা বোধ করত। রাহুল মায়ের এই দ্বিধা বুঝতে পেরেছিল। সে প্রতিদিন অফিস থেকে ফেরার সময় মায়ের জন্য কিছু না কিছু নিয়ে আসত। কখনো পছন্দের ফল, কখনো নতুন শাড়ি। মা, এখন থেকে এই ঘরটা তোমার। এখানে কোনো ভয় নেই, কোনো চিৎকার নেই। তুমি যেভাবে ইচ্ছে থাকবে, রাহুল পরম মমতায় মায়ের মাথায় হাত বুলিয়ে বলত। কিন্তু বছরের পর বছর ধরে চলা পুষ্টিহীনতা আর মানসিক চাপ রাবেয়ার শরীরে গভীর ক্ষত তৈরি করেছিল। শহরে আসার কয়েক সপ্তাহ পর সে বিছানা থেকে ওঠার শক্তি হারিয়ে ফেলল। শরীর আরও শুকিয়ে গেল, মুখ ফ্যাকাশে হয়ে গেল। রাহুল ভীষণ চিন্তিত হয়ে পড়ল। সে নামকরা এক মহিলা ডাক্তারের কাছে মাকে নিয়ে গেল। ডাক্তার রাবেয়াকে খুব ভালো করে পরীক্ষা করলেন। রিপোর্টগুলো দেখে তিনি রাহুলের দিকে তাকালেন। আপনার মায়ের শরীরে মারাত্মক পুষ্টির অভাব। দীর্ঘদিনের মানসিক অবসাদ উনাকে ভেতর থেকে শেষ করে দিয়েছে। শুধু ওষুধে কাজ হবে না, উনাকে ভালো খাবার দিতে হবে, মানসিকভাবে হাসিখুশি রাখতে হবে, আর নিয়মিত হালকা ব্যায়াম করাতে হবে যাতে শরীরের হরমোন ব্যালেন্স ঠিক হয় এবং রক্ত সঞ্চালন বাড়ে। বাড়ি ফিরে রাহুল মায়ের সামনে বসল। রাবেয়ার চোখ সজল। আমি বুড়ো হয়ে গেছি রাহুল, আমার জন্য এত খরচ করিস না। মা, তুমি আমার জন্য নিজের জীবন শেষ করেছ। এখন যদি আমি তোমার খেয়াল না রাখি, তবে আমার এই শিক্ষার কোনো দাম নেই।
ডাক্তারবাবু যা বলেছেন আমি সব করব। পরের দিন থেকেই রাহুলের এক নতুন রুটিন শুরু হল। সে ভোরে উঠে মায়ের জন্য পুষ্টিকর খাবার তৈরি করত। দুধ, ডিম, তাজা ফলমূল আর স্যুপ। অফিসে যাওয়ার আগে মায়ের খাওয়া নিশ্চিত করত। শুধু তাই নয়, রাবেয়ার জোরতা কাটানোর জন্য রাহুল তাকে বাড়ির কাছের একটি লেকের পাড়ে বিকেলে হাঁটতে নিয়ে যেত। প্রথম প্রথম রাবেয়া যেতে চাইত না, কিন্তু রাহুলের জোরাজুরিতে সে বের হতো। মা, ঘোমটাটা একটু আলগা করো, প্রকৃতির হাওয়া গায়ে লাগতে দাও, রাহুল হাসিমুখে বলত। ধীরে ধীরে রাবেয়ার শরীরে পরিবর্তন আসতে শুরু করল। পুষ্টিকর খাবার আর দুশ্চিন্তামুক্ত জীবনের সুফল দেখা দিল তার ত্বকে। মলিন চামড়া সতেজ হয়ে উঠতে লাগল, চোখের নিচের কালো দাগ উধাও হল। রাহুল মায়ের জন্য আধুনিক অথচ শালীন কিছু পোশাক কিনে আনল। সুতির আরামদায়ক সালোয়ার কামিজ আর সুন্দর কিছু শাড়ি। এক শাড়ির দোকানে গিয়ে রাহুল একটা চমৎকার জামদানি শাড়ি পছন্দ করল। রাবেয়া সেটা দেখে বলল, এত দামি শাড়ি আমি কি করব বাবা? আমার মা পৃথিবীর সবচেয়ে সুন্দর মা, তোমাকে এই শাড়িতে খুব মানাবে। রাহুলের কণ্ঠে ছিল গভীর শ্রদ্ধা আর ভালোবাসা। মায়ের ৫০তম জন্মদিনে রাহুল একটা বড় সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা করল। সে তার অফিসের কয়েকজন ঘনিষ্ঠ সহকর্মী আর বন্ধুদের বাসায় দাওয়াত করল। রাবেয়াকে সে নিজের হাতে সাজিয়ে দিল। হালকা মেকআপ আর সেই জামদানি শাড়িতে রাবেয়াকে দেখে চেনার উপায় ছিল না যে ইনি সেই গ্রামের নির্যাতিত নারী। পার্টিতে রাহুল সবাইকে পরিচয় করিয়ে দিল, ইনি আমার মা, আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। আজ আমি যেখানে, তা শুধু উনার ত্যাগের জন্য। সহকর্মীরা সবাই রাবেয়ার অমায়িক ব্যবহার আর সুন্দর রূপের প্রশংসা করল। রাবেয়ার বুকটা গর্বে ভরে উঠল। যে জীবনে সে শুধু অবহেলা আর তিরস্কার পেয়েছে, সেই জীবনে এত সম্মান সে ভাবতেও পারেনি। রাতের বেলা সব অতিথি চলে যাওয়ার পর রাবেয়া বারান্দায় এসে দাঁড়াল। শহরের ফুরফুরে হাওয়া তার চুলে দোলা দিচ্ছিল। রাহুল পেছনে থেকে এসে মায়ের কাঁধে হাত রাখল। কেমন লাগলো মা আজকের দিনটা? রাবেয়া ঘুরে দাঁড়াল, তার চোখে আনন্দের অশ্রু। সে রাহুলকে জড়িয়ে ধরল। আমি কোনোদিন ভাবিনি রে রাহুল, আমার জীবনেও এমন একটা দিন আসবে। তুই আমাকে নতুন জীবন দিয়েছিস। না মা, তুমি আমাকে জীবন দিয়েছ। আমি শুধু তোমার সেই ঋণের ১% শোধ করার চেষ্টা করছি। রাহুল মায়ের কপালে একটা পরম যত্নের চুমু খেল। দিনগুলো এখন কাটে পরম শান্তিতে। রাবেয়া এখন আর সেই গ্রামের লাজুক, ভীতু নারী নয়। সে এখন শহরের নিয়মকানুন বোঝে, নিজের যত্ন নিতে জানে। সে এখন প্রতিদিন সকালে যোগব্যায়াম করে, বিকেলে বারান্দায় বসে বই পড়ে। রাহুল আর রাবেয়ার এই সংসার এখন শুধু সুখ আর পারস্পরিক শ্রদ্ধায় ভরা। মায়ের ভালোবাসা আর ছেলের দায়িত্ববোধের এক অপূর্ব উদাহরণ হয়ে উঠেছে তাদের এই ছোট ফ্ল্যাটটি। রাবেয়া প্রতিদিন রাতে ঘুমানোর আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, পরের জন্মেও যেন আমি এই রাহুলকেই আমার ছেলে হিসেবে পাই। আর রাহুল দূর থেকে মায়ের সেই প্রার্থনার শব্দ শুনে মনে মনে হাসে। সে জানে, পৃথিবীর সবচেয়ে বড় জয় হল নিজের মায়ের মুখে হাসি ফোটানো। তাদের এই পবিত্র ও সুন্দর ভালোবাসার গল্পে কোনো নিষিদ্ধতার ছায়া নেই, আছে কেবল এক নিঃস্বার্থ মাতৃত্ব আর এক আদর্শ সন্তানের পরম শ্রদ্ধার বিজয়।